যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার কোটি টাকার সম্পদ জব্দ, দুদকের আবেদনে পদক্ষেপ জানালেন চেয়ারম্যান। ফেব্রুয়ারিতে ভোটের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানাতে সরকারকে আহ্বান বিএনপির, দ্রুত গণতন্ত্রে উত্তরণ চায় তরুণরা। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই দাবি জানান তিনি। বলেন, এই প্রক্রিয়াতেই দেশে গণতন্ত্র ফিরবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা নিয়ে নাগরিক ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের। লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্রে উত্তরণ চায় নতুন প্রজন্ম। দেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চায়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, এটাই তো প্রত্যাশা ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের যে ত্যাগ, সে পথেই দেশ অগ্রসর হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। আমি মনে হয় জাতির আশা, জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা করতে পারি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে হাকাবি বলেন, ইরানের হামলায় কনস্যুলেট ভবনের সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো কর্মকর্তা হতাহত হননি বলে নিশ্চিত করেন তিনি। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেল আবিবে মার্কিন কনস্যুলেট এবং জেরুজালেমের মার্কিন দূতাবাস বন্ধ থাকবে বলেও জানান হাকাবি। স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলের গুম খুনের তদন্ত করতে প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি। এই কমিটি সোমবার আইন উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, গুম বিষয়ে আইনের আওতায় কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারত পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় 15.5 বছরের স্বৈরশাসনের। এই স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে বিগত সময়ে বিএনপি, জামায়াতের নেতাকর্মী সহ ভিন্ন মতের অনেকেই হন গুম খুনের শিকার, যা তদন্ত করতে জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দল বারবার ঢাকা আসতে চাইলেও ক্ষমতাচ্যুত সরকার অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থানের পর প্রতিনিধি দল 4 দিনের সফরে এখন বাংলাদেশে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম বিষয়ে সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই এই আইন সহ বেশ কয়েকটি ভালো আইন করা হবে। ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি
আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। উপদেষ্টা আরও জানান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টি অংশ থাকে। এর কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টা অংশ থাকে। একটা হচ্ছে আপনার ট্রুথ সিকিং, আসলে কি হয়েছিল সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে জাতিসংঘের একটা আপনার কমিটি যে আমাদের এখানে করলো, যে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা করলো OHCHR, সেটা তো একটা ট্রুথ টেলিংয়ের পার্ট। আমাদের যে বিচার হচ্ছে সেখানে আমাদের তদন্তকারীরা আইসিটিতে যে বিচার করছেন সেটা একটা ট্রুথ সিকিংয়ের একটা পার্ট। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দল চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেন। এ সময় গুম সংক্রান্ত অভিযোগের বিচার ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট স্বৈর শাসনের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে পুরোপুরি মুক্ত নয়। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় গণমাধ্যম সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন। সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশের শাসন ব্যবস্থা বদলে যায়। বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে প্রবর্তন করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। বহুদলীয় গণতন্ত্রের বদলে চালু হয় একদল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। ১৯৭৫ সালে ১৬ জুন সরকারি প্রচারপত্র হিসেবে 4টি পত্রিকা রেখে বাকি সবগুলোর ডিক্লারেশন বাতিল করে দেয় বাকশাল সরকার। বেকার হয় কয়েক হাজার সাংবাদিক ও সংবাদকর্মী। এর পরের বছর থেকে দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়। বাকশালের অনুগত 4টি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে গোটা জাতিকে সেদিন নির্বাক করে দেওয়া হয়েছিল বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাকশাল সরকারের সব কালাকানুন বাতিল করে দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। দিনটিকে স্মরণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ-র উদ্যোগে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। সাংবাদিক আবার কর্তৃত্ববাদিতার সেবা করে। সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসেমিনেট করা, ইনফরমেশন খুঁজে বের করা, মানুষকে জানানো। মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না। কিন্তু আজকে সাংবাদিকের ট্যাগ যদি হয় যে আপনি স্বৈরাচারের দোষর, কর্তৃত্ববাদিতার দোষর, এটি কেন হলো? এটি কি একদিনে হয়েছে? আলোচনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর মালিকের হস্তক্ষেপ বন্ধ করা অতি জরুরি হয়ে পড়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে গেল 15 মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। মার্চ শেষে যা প্রথমবার ছাড়ালো 4 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট ঋণের 1/4 এখন খেলাপি, আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি প্রায় 46%। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণের প্রকৃত পরিস্থিতির সামনে আসায় বেড়েছে খেলাপি ঋণ। বিগত সরকারের সময় নানা নীতি সহায়তার মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানো হতো, তবে এভাবে মন্দ ঋণ নিয়মিত দেখানোর সুযোগ বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ব্যাংক খাতে চাপিয়ে রাখা খেলাপি ঋণ দৃশ্যমান হতে শুরু করে, ফলে অস্বাভাবিক হারে বাড়ছে এর পরিমাণ ও হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মার্চ শেষে 61টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়, অর্থাৎ বিতরণ করা ঋণের 24 ভাগের বেশি এখন খেলাপির খাতায়। গত 15 মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। 2023 সালের ডিসেম্বর শেষে যা ছিল 1,45,000 কোটি টাকা। IMF এর নির্দেশনা অনুযায়ী ঋণ যে কিস্তির মেয়াদ সেগুলো কমিয়ে আনা হয়েছে, যার ফলে আগে যেটা খেলাপি হিসেবে দেখানো হতো না, এখন সেগুলোকে এখন স্বাভাবিকভাবে শ্রেণীকৃত ঋণের আওতায় চলে এসেছে। কোভিডের সময় কিছু ফরবিয়ারেন্স দেওয়া হয়েছিল, কিছু ছাড় দেওয়া হয়েছিল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। ওই ছাড়গুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এটা প্লাস BRPT সার্কুলারে
টার্ম লোনের ক্ষেত্রে, টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি ছিল, সেটাও এখন উইথড্র হয়ে গেছে। উইথড্র হয়ে যাওয়াতে এখন হলে গিয়ে ক্লাসিফিকেশন সবারই বাড়ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মোট ঋণের মধ্যে খেলাপির হার বেড়ে হয়েছে ৪৫.৭৯%। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার বেড়ে ২০% উঠেছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় নিয়মের বাইরে যেসব ঋণ দেওয়া হয়েছিল সেগুলো খেলাপি হয়ে পড়েছে। রাজনৈতিক সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণগুলো দেওয়া হয়েছিল। এখন সরকারের আশেপাশে যারা ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল ঋণ দেওয়ার ক্ষেত্রে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত ছিল। এখন খেলাপি ঋণ বাংলাদেশে বেড়ে চলেছে এবং আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি আইনের প্রয়োগ ছাড়া খেলাপি ঋণ আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাস চালক সাব্বির মিয়াকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী কিশোরীকে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন ওই কলেজ ছাত্রী। শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় সিলেট পর্যন্ত চলে যান। পরে আজমিরিগঞ্জ যাওয়ার জন্য আরেক বাসে ওঠেন তিনি। শেরপুরে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে একা পেয়ে চালক সাব্বির ও হেলপার লিটন ওই কিশোরীকে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাস চালককে, তবে পালিয়ে গেছেন বাসের হেলপার। গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একটি ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। স্বজনরা জানান, একটি কারখানায় কাজ করতেন ওই কিশোরী। টাকা তোলার জন্য বেসরকারি এটিএম বুথে নিয়মিত আসা যাওয়ার সুবাদে সেখানকার নিরাপত্তা কর্মী লিটনের সাথে তার পরিচয় হয়। অন্য কারখানায় ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রোববার সকালে কিশোরীর বাবা ও কিশোরীকে ওই বুথে ডাকেন লিটন। এক পর্যায়ে কিশোরীর বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে লিটন বুথের ভেতরে কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় রোববার সন্ধ্যায় শ্রীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ বলছে, অভিযুক্ত লিটনকে ধরতে অভিযান চলছে। ভরা মৌসুমে রাজশাহীতে আমের বাজারে নেমেছে ধস। টানা ছুটিতে আম পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে বেচাকেনা। পাইকারি বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকায়। ল্যাংড়া হিমসাগরের দাম প্রতি কেজি 35 টাকায় নেমেছে। গেল বছর দাম ছিল এর চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি। তবে টানা ছুটি শেষ হওয়ায় আবারও আমের বাজার চাঙ্গা হওয়ার আশা করছে কৃষি বিভাগ। আমের জন্য বিখ্যাত রাজশাহী, ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত বানেশ্বর হাট। তবে এবার এই বাজারে নেমেছে ধস। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে নেই কেনাবেচা। মন প্রতি লক্ষণভোগ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর হিমসাগর ও ল্যাংড়ার দাম প্রতি মন 1400 থেকে 1600 টাকা। বাগান মালিকরা বলছেন, টানা ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। এই কারণে পাইকারি পর্যায়ে কমেছে দর। শহরের লোকগুলো প্রায় অধিকাংশ লোকই সব গ্রামে চলে এসেছে। শহরের লোকজন না থাকার কারণে যে যেখানে আম পাঠিয়েছে সব আমগুলোই ধরা। আম ব্যবসায়ীরা বলছেন, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন কম হওয়ায় দাম ছিল বেশি। এই বছর উৎপাদন বেশি হওয়ায় দাম নিম্নমুখী। বেশি আম হয়েছে এর জন্য হাতে একটু বাজার একটু কম, এর লাগে দাম একটু কম, ফলন হয়েছে বেশি। 550, 700, 800 বিক্রি হচ্ছে। আঠি গুঠি 750, 800। ওই ন্যাংরা 1000 থেকে 1500। বহু দাম আমদানি হচ্ছে, এলেই ধরেন যে সবাই চেষ্টা করছে, আবার অনেক টাইমে দাম বাড়তে হচ্ছে। কখনো ন্যাংরা যাচ্ছে 1000 টাকা, কখনো ন্যাংরা যাচ্ছে 1600 টাকা। গরমে আম দ্রুত পেকে যাচ্ছে, সেই সাথে ছুটির কারণে পরিবহন বন্ধ ছিল। তবে বৃষ্টি হওয়ায় আমের বাজার ফের চাঙ্গা হওয়ার আশা কৃষি বিভাগের। সারা দেশে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, ঈদের জন্য এটা একটু স্থির হয়ে গেছে এবং আশা করি খুব দ্রুত এটা নিরসন হয়ে যাবে এবং স্মুথলি সেই আমটা সারা দেশে চলে যাবে। রাজশাহীর 9 উপজেলায় 19,500 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 17,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মুরগির বাচ্চার দামে ধস নামায় 2 মাসে প্রায় 800 কোটি টাকা লোকসান গুনেছে খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এ দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। পোল্ট্রি শিল্প রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধিদপ্তরের। সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ফার্মের ডিম। বাজারে ব্রয়লার মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেল চরম লোকসানে খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে। এতে বাচ্চার চাহিদা ও দাম কমেছে বলে দাবি তাদের। আমাদের উৎপাদন একটা ডিমের প্রতি আসে যাচ্ছে 25 টাকা বাচ্চা তৈরি পর্যন্ত, আর বিক্রি হচ্ছে 9 টাকা। উদ্যোক্তারা বলছেন, একদিন বয়সী ব্রয়লার বাচ্চার উৎপাদন খরচ 46 টাকা হলেও চাহিদা কমায় বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকায়। প্রতি সপ্তাহে ব্রয়লার সোনালী মুরগির বাচ্চা বিক্রিতে লোকসান 100 কোটি টাকা। খামারিদের রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। আমরা যেদিন আমাদের মেশিন থেকে বের হয় তা ওই দিনই আমাদেরকে বিক্রি করতে হয়, ওই দিনই। এটা আপনি একদিন পরেও কিন্তু এটাকে আর রাখতে পারবেন, অর্থাৎ উইদিন 24 আওয়ার্স তাকে আপনি একটা বিশেষ তাপমাত্রায়, বিশেষ হিউমিডিটি, বিশেষ ধরনের ব্যবস্থাপনায় তাকে রাখতে হবে। সপ্তাহে 120 টাকা করে চলে যাচ্ছে, এটা গত 8 সপ্তাহ ধরে যাচ্ছে। এবং এটা এখন যে ট্রেন্ডটা যেটা আমরা দেখছি সেটা আরও আগামী 4-7-8 সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। পোল্ট্রি খাত নিয়ে সরকার আন্তরিক বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। চাহিদা অনুযায়ী বাজারে মুরগির বাচ্চা সরবরাহে উদ্যোগের কথা জানান এ কর্মকর্তা। একটা কারিগরি কমিটি এই কৌশলপত্র বাস্তবায়নে তাদেরকে নিয়ে আমরা বসবো এবং বসে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে এই কৌশলপত্রটা বাস্তবায়নের জন্য। পোল্ট্রি শিল্পে স্থিতিশীলতা আনতে আলাদা বোর্ড গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাই।